তো আজকে দ্বিতীয় অংশ পড়ার কথা ছিল। দ্বিতীয় অংশ ছিল পেনিসিলিন। পেনিসিলিন গুলা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে কি? যারা বিভিন্ন অণুজীবকে ধ্বংস করতে পারে বা তাদের বৃদ্ধিকে রোধ করতে পারে। তো আমরা পেনিসিলিনকে বিটাল একটা অ্যান্টিবায়োটিক বলছি। কেন বলছি? পেনিসিলিনের মধ্যে এই যে এই চক্রটা থাকে, এই যে স্কোয়ার শেপের যে নাইট্রোজেন আর অক্সিজেন সংবলিত চক্র থাকে, সেই চক্রটাকে আমরা বলছিলাম বিটা ল্যাকটাম। তাই পেনিসিলিনকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকও বলা যায়। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলা কিভাবে কাজ করে এটা পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। কোষ প্রাচীর গঠনে বাধা প্রদান করে। আমরা তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে সেই তথ্যটা জানি। এটা কোষ প্রাচীরের গঠন হওয়া রোধ করে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠন করতে না পারার কারণে মারা যায়। অনেকটা এইভাবে খেয়াল করে দেখো, এই দেখছো কোষ প্রাচীর গঠন করতে না পারার কারণে ভিতরে যে প্রোটোপ্লাজম আর অন্যান্য কোষীয় বস্তু আছে তা বের হয়ে আইসা পড়ছে, ফলে ব্যাকটেরিয়াটা মারা গেছে। এখন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের যদি টিকাতে আসে তাহলে তো তুমি শুধু পেনিসিলিনের কথা বলতে পারবা না, অন্যান্য বিটা ল্যাকটাম গুলো বলা লাগবে। তো বিটা ল্যাকটাম পেনিসিলিন মানে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে পেনিসিলিন, সেফারোস্পোরিন, কার্বাপেনেমস আর ম্যানোবেকটামস। এই চারটা মনে রাখা যায় আর কি, যে এই 4 শ্রেণীর বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আছে। আমাদের সর্বোচ্চ এই দুই ওই ওই সবগুলা তো তোমার পেনিসিলিনের ভিতরে আইসা পড়ে। আরো তো 3 শ্রেণীর পেনিসিলিন মানে বিটা ল্যাকটাম থাকে। ওইটা হয় কিন্তু ওইটা তো পেনিসিলিন বললেই সবগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন পেনিসিলিনের আমরা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ দেখবো। হুম, যে তোমার পেনিসিলিনের কোন অংশটা দরকার বা কোন অংশ কি কাজ করে। সবাই একটু এখানে মনোযোগ দিয়ে দেখো। পেনিসিলিনের সর্বপ্রথমে আমরা এই জিনিসটা দেখছিলাম, তাই না? চার মানে সাইক্লোরিন, স্কোয়ার শেপের সাইক্লোরিনটা খুবই ইম্পর্টেন্ট। এইটাই মূলত তোমার এই কি বলে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করার জন্য দায়ী। তাই পেনিসিলিন রিং মানে বিটা ল্যাকটাম রিং অপরিহার্য। 1 নম্বরে বলবা এই যে ল্যাকটাম এসেনশিয়াল। 2 নম্বরে বলতে পারো কি, যে তোমার এই কার্বক্সিলিক মূলকটা জরুরি। এই কার্বক্সিলিক মূলকটাও অক্ষত রাখতে হবে। এইটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করার জন্য। তারপরে বলবা কি, পাশে যে একটা অ্যামাইড অ্যামাইড পোর্শন আছে বা অ্যামাইড মইটি আছে, এই অংশটাও গুরুত্বপূর্ণ, এটাকেও রাখতে হবে। তারপরে বলবা কি, এই যে তোমার 5 মেম্বারের যে একটা সাইকেল তৈরি হয়েছে, এই সাইকেলের সালফারটা জরুরি না কিন্তু বেশিরভাগ সময় থাকে। তাহলে আমরা একটা জিনিস জরুরি না পাইলাম, সেটা কি? সালফার। এখানে সালফারের বদলে অন্য কোনো হেটারোসাইক্লিক মানে হেটারো অ্যাটম থাকতে পারে। তো সালফারটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর কি। আরো কিছু গঠন আছে, যেমন এই দুইটা হাইড্রোজেন সিস, আর এই সম্পূর্ণ বাইসাইক্লিক সিস্টেমটাও জরুরি। দেখো এখানে কোনো কিছু মুখস্থ করতে হয় নাই, তোমার যা আছে তুমি তাই দেখে দেখে বলছো। জাস্ট মনে রাখছো কি, যে এই যে 5 মেম্বার রিং ছিল, এই রিং এর মধ্যে সালফারটা সবসময় জরুরি না, সালফার চেঞ্জ করলেও এই জিনিসটা অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য বজায় রাখে। ঠিক আছে? হ্যাঁ, মিথাইল গুলা জরুরি। না, মিথাইল গুলা সম্পর্কে কি কিছু লেখা হয়েছে? লেখা হয় নাই। আচ্ছা, আমরা একটু দেখি মিথাইল গুলা সম্পর্কে কিছু লেখা হয়েছে কিনা।
ক্ষতি বলতে কি, মিথাইল সম্পর্কে ওরা কিছু বলছে দেখি তো। হ্যাঁ, বিটা ল্যাকটাম বলা হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলা হয়েছে, বাইসাইক্লিক সিস্টেমের কথা বলা হয়েছে, হুম, অ্যাসাইল গ্রুপ সাইড চেইন হিসেবে বলা হয়েছে, সালফারের কথা বলা হয়েছে, নট এসেনশিয়াল বলা হয়েছে। আহ, আসলে অক্সফোর্ডের এই বইটার মধ্যে বলা হয়নি যে মিথাইল গ্রুপটা কি আসলে জরুরি কিনা। এটা আমরা দিব না, যেহেতু এটা সঠিক উত্তর জানি না। বুঝতে পারছো? হয়তো জরুরি হইতে পারে, কিন্তু আমি দেখি না আসলে বই কি বলছে, তাই আর কি আমরা এটাকে তেমন ভাবে দিতেছি না। অজরুরি অংশ শুধু সালফার, বাকিগুলা বইলা দিতে পারো। এখন পেনিসিলিনের একটা সমস্যা আছে, অনেক বড় সমস্যা। তা হইলো পেনিসিলিন অ্যাসিডের কারণে ভাঙা যায়। হুম, অ্যাসিডের কারণে এই দেখো, এই যে ভাঙা গেছে। তো এটা একটা সমস্যা না? তুমি ওষুধটা নিলা, কিন্তু তোমার পেটের অ্যাসিডের কারণে সে ভেঙে গেল, তাহলে তো সে আর কার্যকর রইল না। এটা পেনিসিলিনের একটা সমস্যা। তাহলে এটাকে ওভারকাম করা যায় কিভাবে? কোশ্চেন আসে না? এটা ওভারকাম করা যায় এইভাবে যে তুমি, এই যে আমরা, এদিকে খেয়াল করো, এখানে এত বড় একটা অ্যালকাইল গ্রুপ নিব যে এখানে তোমার অ্যাসিড অণু আসতেই পারবে না। আচ্ছা, আমরা একটু নিচে পড়ি, তাহলে বুঝতে পারবো। আমরা যে কাজটা করি তা হলো, এই যে এই বরাবর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বসায় দেই, এই বরাবর মনে করো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, গ্রুপ, যে কোনো কিছু বসায় দেই। অ্যাটম না, মূলত গ্রুপ। ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বসায় দিলে হয় কি, সে হইলো এই যে ইলেকট্রনকে টেনে নিয়ে যায় এইখানের অক্সিজেন থেকে। এখানের অক্সিজেন থেকে যখন ইলেকট্রন টেনে নিয়ে যায়, তখন নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন হয় না। নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন হওয়ার কারণে কিন্তু কি, সে অ্যাসিডের দ্বারা আরো বেশি করে আক্রান্ত হইতো। শুরুতে দেখো তোমার এই যে এই অ্যামাইড চেনের পাই বন্ধনটা, তার পাশাপাশি যে নেইবারিং কার্বনিল গ্রুপ আছে, সেই কার্বনিল গ্রুপকে আক্রমণ করার ফলে একটা চক্র গঠন করছে। এই চক্রটা দেখো খুব দ্রুত ভেঙে যায় প্রোটনের মাধ্যমে। তো আমরা চাইবো কি, আমরা চাইবো কোনোভাবে যেন এই অংশটা এর সাথে বিক্রিয়া করতে না পারে। তো এটা আমরা কিভাবে থামাইতে পারবো? ওই যে একটু আগেই তো তোমাকে দেখাইছি, এই অ্যালকাইল গ্রুপকে আমরা চেঞ্জ করছি। কি কি দিয়ে চেঞ্জ করছি? একবার আমরা হলো ফিনাইল গ্রুপ নিছি, তারপর আরেকবার কি নিছি, ফিনক্সাইড নিছি, তারপরে আবার কি নিছি, অ্যামিনো নিছি। অ্যামিনো নিছি না? এইটা দেন এখানে একটা অ্যামিনো গ্রুপ ছিল। খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার তড়িৎ ঋণাত্মক পরমাণু আছে। এই তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলো করছে কি, এই যে এই অক্সিজেনের থেকে ইলেকট্রনটা ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে টাইনা নিছে। সো ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে যদি ইলেকট্রনকে পুল করে বা সরায় নেয়, তাহলে এই পাই ইলেকট্রন গুলা ওর পাশের কার্বনিলকে বা বিটা ল্যাকটাম রিংকে আক্রান্ত করতে পারে না। ফলে কি, সেটা অ্যাসিডের কারণে যে ভেঙে যাওয়ার সমস্যা ছিল, সেই সমস্যাটা কমে গেল। তো এটা হলো সাইড চেইনের গুরুত্ব। ওই যে আমি তোমাকে সাইড চেইন চেঞ্জ করে করে দেখাইছিলাম না একটু আগে, এই হলো কারণ। এইগুলাই এখানে বলা হয়েছে আর কি। আরেকটা সমস্যা আছে। আচ্ছা, এবার তো অ্যাসিডের সমস্যার সমাধান করা হলো। ব্যাকটেরিয়া একটা কাজ করতে পারে, সে না এই বিটা ল্যাকটাম রিংকে ভাঙা ফেলতে পারে। ব্যাকটেরিয়া যে এনজাইম দিয়ে বিটা ল্যাকটাম রিংকে ভাঙা ফেলে, সেই এনজাইমের নাম হচ্ছে ল্যাকটামেস। ল্যাকটামেস। ল্যাকটামেস অর্থ হইতেছে যে এনজাইম বিটা ল্যাকটামকে ভাঙতে পারে, সেই এনজাইমকেই ল্যাকটামেস বলা হইতেছে। এখন ল্যাকটামেস এনজাইম যেহেতু বিটা ল্যাকটাম রিংকে ভাঙা ফেলে, তখন আমরা একটা কাজ করতে পারি।
আমরা এই যে এই অ্যালকাইল সাইড গ্রুপটাকে এত বড় বানায় ফেলবো যে এই ল্যাকটামেজ নামের যে এনজাইম আছে সে এই যে এই সি ডাবল বন্ড স্কোয়ারের সাথে যে সি ডাবল বন্ড আছে তার সাথে যুক্তই হইতে পারবে না, সে ফিরা যাবে। এই কারণে দেখবা আমরা বড় বড় গ্রুপ যুক্ত করি এই সাইড চেনে, দেখছো না? বলতো কি কি বড় বড় গ্রুপ এখানে যুক্ত করা হয়েছিল? কিছু তো বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আর কি? হ্যাঁ, অক্সিজেন যুক্ত ফিনাইল, তারপরে হলো অ্যামিন যুক্ত ফিনাইল। আমরা কিন্তু চাইলে পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক আহ, পরমাণু ফ্লোরিনও দিতে পারতাম, কিন্তু ফ্লোরিন দিলে ওই কাজটা হবে না, ফ্লোরিনের আকার ছোট, তখন বিটা ল্যাকটাম ইজিলি এই যে এখানে আইসা ভাঙা ফেলবে। ল্যাকটামেজ ল্যাকটামেজ হলো এই এই রিংকে ইজিলি ভাঙা ফেলতে পারবে। তো এই জন্য আমরা কি করছি যে না, আমরা ছোট কোনো পরমাণু নিব না, আমরা তার চেয়ে ভালো হয় বড় দেখে একটা মূলক নিব, যে একই সাথে আকারে বড় হবে এবং যার তড়িৎ ঋণাত্মকতা থাকবে, মানে ইলেকট্রন টেনে নেওয়ার অ্যাবিলিটি থাকবে, প্লাস আই ইফেক্ট যেটাকে বলা হয়েছে। এই যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, এটা পরীক্ষাতে আসে, এটা একটু বলে দিই। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি? যারা একই সাথে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে করতে পারে, রোধ করতে পারে বা ধ্বংস করতে পারে। তো মনে করো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে যে ওষুধ ধ্বংস করতে পারে, তার মানে সে অনেকগুলা বিস্তৃত শ্রেণীর ব্যাকটেরিয়াকে মারতে পারে। তো এই বিস্তৃত শ্রেণী বোঝাইতে এখানে ব্রড ব্যবহার করা হয়েছে। তো এখানে তিন তিন রকমের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে। হুম, এই তিন রকমের ব্রড স্পেকট্রামের মধ্যে একটা হচ্ছে অ্যামিনো পেনিসিলিন, কার্বক্সি পেনিসিলিন, আর একটা ইউরিডো পেনিসিলিন। আমরা অ্যামিনো পেনিসিলিনটা আমাদের সিলেবাসে আছে, কার্বক্সি পেনিসিলিনটা নাই আর ইউরিডো পেনিসিলিনটা নাই, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। কেন? টিকাতে দেওয়ার জন্য। কারণ তুমি যদি অ্যাটলিস্ট এইটুকু না লেখো তাহলে তুমি নাম্বার কিভাবে আশা করবা, তাই না? বুঝতে পারছো তো? তাই তোমার একটু এই যে এই নামগুলো মনে রাখতে হবে। অ্যামিনো পেনিসিলিন মানে ওইখানে অ্যামিনো গ্রুপ থাকবে, কার্বক্সি পেনিসিলিন মানে ওই যে আমরা যে সাইড চেইন দিছিলাম, সাইড চেইনের এই বরাবর যে একটা অ্যামিনো দিছিলাম, খেয়াল আছে? এই বরাবর একটা অ্যামিনো দিছিলাম, এখন আর এই বরাবর অ্যামিনো থাকবে না, এই বরাবর কার্বক্সিল থাকবে। এই বরাবর কার্বক্সিল থাকলে সেটাকে কার্বক্সিল পেনিসিলিন বলে। আর যদি এই বরাবর কার্বক্সিল না থাকে, যদি তোমার ইউরিডো থাকে, মানে ইউরিয়া জাতীয় কোনো জাতক থাকে, ইউরাইড বা পিউরিন, তাহলে সেগুলাকে বলে ইউরিডো পেনিসিলিন। যেমন অ্যাজলোসিন, মেজলসিন। চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, কেননা এটা আবার আমি অন্য আরেকটা স্লাইডের থেকে দেখাইতেছি, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তাহলে এখন আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি। ও সেফালোস্পোরিন, সেফালোস্পোরিনটা একটু পড়তে হবে, কারণ এটাও বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে আইসা পড়ে। হ্যাঁ, দেখো এই যে সেফালোস্পোরিনের মধ্যে একটা বিটা একটা রিং আছে। তো সেফালোস্পোরিনের মধ্যে কোন জিনিসটা পার্থক্য কেউ বলতে পারো? আমরা যে 6 APA প্র্যাকটিস করছিলাম, সেখান থেকে আমরা প্র্যাকটিসের থেকে কি জানতে পারি, কোন অংশটা পার্থক্য? হ্যালো। হ্যাঁ হ্যাঁ সাইমন, তুমি সঠিক বলছো, তুমি ঠিক বলছো। ওইখানে এরকম 5 রিং ছিল। হুম, আর এখানে দেখো আমরা 6 রিং পাইছি, 6 মেম্বার রিং পাইছি, এই যে 6 মেম্বার রিং। আরো একটা ইন্টারেস্টিং ফিচার হইতাছে, শুধু 6 মেম্বার রিংই না, ভিতরে আবার একটা ডাবল বন্ধনও পাইছি। আবার এখানে মিথাইল ছিল 2টা, মিথাইল নাই। মিথাইলের বদলে এই যে এই এক্সট্রা ইথানোয়েট গ্রুপ পাইছি।
দেখো তো এটা ইথানয়েড মূলকের সাথে অনেকটা ম্যাচ হয় না, যে এটা অ্যাসিটিক অ্যাসিডের মতো, CH3, হ্যাঁ, তারপর COO, তারপর এখানে একটা হাইড্রোজেনের বদলে কার্বন আইসা পড়ছে, তাই না? তাহলে এই পুরা জিনিসকে আমরা একটা একটা হিসেবে লিখতে পারি, OAC। হ্যাঁ, এটাকে অ্যাস্টার বলা যাবে, এটাকে OAC লিখতে পারো, এটা একটা অ্যাস্টার। আর বাম সাইডে আমরা কি দেখছিলাম? বাম সাইডে আমরা এই পর্যন্ত দেখছিলাম না? হুম, ওই যে পেনিসিলিনে দেখছিলাম কি, সিফালোস্পোরিনে দেখো তোমার এই রিংটা আর একটু বড় হয়েছে, এইটার পরেও কি আরো বেশি পার্ট গেছে, এই পর্যন্ত গেছে, এই যে। তাহলে দেখছো, জাস্ট একটা শিখার মাধ্যমে তুমি ওইটাকে কম্পেয়ার করে দিতেছো, যে ওইটাতে ছিল 5 মেম্বার, এটাতে 6 মেম্বার রিং হয়েছে, ওইটার ডাইন সাইডে 2টা মিথাইল গ্রুপ ছিল, এখানে মিথাইল গ্রুপ নেই, এখানে অ্যাস্টার গ্রুপ আছে। এটার বাম সাইডে শুধুমাত্র এই অ্যামাইড পর্যন্ত থামছিল, এখানে অ্যামাইড না, অ্যামাইডের পরেও আবার কার্বক্সিলিক মূলক আর অ্যামিন মূলক আছে। এখন সেফালোস্পোরিন কেন পড়বো? এটা এই কারণে পড়বা যে তোমার সিলেবাসের মধ্যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। তো যেহেতু বিটা ল্যাকটাম দেওয়া আছে, পরীক্ষাতে স্যাররা ইচ্ছা করলেই সেফালোস্পোরিন দেয়া দিতে পারে। তাহলে আমরা একটু সেফালোস্পোরিন অল্প পড়ে নিই। দেখো, সেফালোস্পোরিনটা হয়তো পেনিসিলিনের মতো অতটা বায়োলজিক্যাল ইফেক্ট দেখাইতে পারে না, হ্যাঁ, কিন্তু সেফালোস্পোরিনের একটা সুবিধা আছে, সেটা হলো এটা গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভকে অনেকটা সমানভাবে কার্যকর। যেখানে পেনিসিলিন হয়তো কিছু কিছু পেনিসিলিন গ্রাম নেগেটিভে ভালো কাজ করে, বা কিছু কিছু পেনিসিলিন গ্রাম পজিটিভে ভালো কাজ করে। হুম, হুম, নেগেটিভে অল্প কাজ করে। হুম, তো সেফালোস্পোরিনটা আবার এদিক দিয়ে সুবিধা, যে সে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভে সমানভাবে ভালো কাজ করে। এটা 1 নাম্বার সুবিধা সেফালোস্পোরিনের। দ্বিতীয় সুবিধাটা হইতাছে তোমার, এটা বিটা ল্যাকটামেজ নামের যে এনজাইম ছিল, এই যে বিটা ল্যাকটাম রিংকে ভাঙা ফেলতো, সেই এনজাইমকেও আরো ভালো করে করতে পারে, ঠেকাইতে পারে বা রোধ করতে পারে, যেটা পেনিসিলিন খুব একটা করতে পারতো না, করতে পারলেও সেটা ইফেক্টিভ কম ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট আর লাস্টের আরেকটা কথা হইতাছে, পেনিসিলিনের কারণে কিছু কিছু মানুষের অ্যালার্জি হয়, সেফালোস্পোরিনে অ্যালার্জির রিয়াকশন কম, মানে অ্যালার্জির সম্ভাবনা কম। চাইলে এটার একটা স্ক্রিনশট রাখতে পারো, অথবা হয়তো আছে, দেখি আমার ওই পিডিএফে আছে কিনা। এই যে, এই দেখো, এখানে অবশ্য আরো কিছু ইম্পর্টেন্ট 3টা তথ্য দেওয়া হয়েছে, এটা আমরা পড়ে ফেলি, যে সাইড চেন চেঞ্জ করলে কি হয়। আমরা তো দেখছিলাম যে আমরা সাইড চেন চেঞ্জ চেঞ্জ করতেছিলাম, একটা 6 APA নিছিলাম, 6 APA এর পাশে আমরা বিভিন্ন রকম, এই যে এরকম একটা ছিল, আর এখানে আমরা বিভিন্ন সাইড চেন চেঞ্জ করতেছিলাম। তো মনে করো এই আর বা সাইড চেন, এটা এই সাইড চেনের কারণে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পারি, একটু দেখে ফেলি। এই দেখো, হাইড্রোফোবিক মানে কি, সেখানে তোমার অ্যালকাইল মূলক থাকতে পারে, ফিনাইল মূলক থাকতে পারে, হ্যাঁ, তারপরে ফিনক্সিও থাকতে, হ্যাঁ কি, ইয়েস, পানি বিকোষী। পানি বিকোষী হলে সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কাজ করে, আর যদি সেটা হাইড্রোফোবিক হয়, সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কার্যকারিতা আরো কমে যায়। আর হাইড্রোফিলিক গ্রুপ যুক্ত করলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব বেশি প্রভাব পড়ে না, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তার অর্থ হইতেছে হাইড্রোফিলিক গ্রুপ যুক্ত করলে আমাদের লাভ আছে। দেখো, আমরা কিন্তু ফার্মেসিতে অ্যামোক্সিসিলিন কিনতে পাই, অন্যগুলা কিনতে পাই না। অ্যামোক্সিসিলিনটা যদি আমরা দেখতাম, এরকম ছিল, 6 APA ছিল আমার রাইট সাইডে, আর এইরকম ছিল, ওইটা অ্যাম্পিসিলিনের মতোই, জাস্ট একটা তোমার আইসা পড়ছে।
বলো তো এখানে কয়টা হাইড্রোফিলিক গ্রুপ আছে এই এই লেফট সাইডে? বলো। দুইটা। এই একটা, এই একটা। দুইটা হাইড্রোফিলিক গ্রুপ না? তো এই দুইটা হাইড্রোফিলিক গ্রুপ থাকার কারণে এটা এখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যক্ষমতা বৃদ্ধি পাইছে। তাই দেখবা যে তুমি এখন এইটা প্রচলিত আছে এই ওষুধটা, কিন্তু অন্যগুলা দেখবা একটু কম প্রচলিত। আরো কিছু আছে যেমন উপরে যেমন পড়ছিলাম অ্যামোনিয়া ইয়া পানির সাথে যুক্ত হয়ে বিবিধ বেশি হয় হ্যাঁ 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 সালফার ক্ষেত্রে, তাহলে এটা আবার হাইড্রোফিলিক 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 হয়েছে, দ্রবীভূত হয়েছে, বাড়ছে। ও আচ্ছা ফিলিক ফিলিক ডিপেনিসিলামাইনের সিনথেসিসটা আসবে, তাই এটা দেওয়া হয়েছে। এটা একটু পরে আলোচনা করি। এই যে বেনজাইল পেনিসিলিন, এটা আমরা প্রথম দিকে দেখছি। পেনিসিলিন জি সবচেয়ে সিম্পল। এইটার মধ্যে দেখো বাম সাইডে তোমার কোনো হাইড্রোফিলিক অংশই নাই, তার মানে এটা কোন ব্যাকটেরিয়ার জন্য কার্যকর হবে না খুব একটা? নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য কার্যকর হবে না, গ্রাম নেগেটিভ, এটা মনে রাখবা। এখানে কোনো হাইড্রোফিলিক গ্রুপ নাই। হাইড্রোফিলিক বা পোলার গ্রুপ নাই। এখন কেন এমনটা হয় এর জন্য তোমার একটু দেখতে হবে গ্রাম গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটা কই আছে, আমি দেখাবো, সমস্যা নেই। এই যে পেনিসিলিন জি এর সবচেয়ে বড় অসুবিধা হলো এটা ন্যারো স্পেকট্রাম, এটা মাত্র কয়েকটা বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য কাজ করে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে একদমই কাজ করে না। পোর আরেকটা অসুবিধা হলো এটা বিটা ল্যাকটাম নামের যে এনজাইম আছে ব্যাকটেরিয়ার, সেটা সে প্রতিরোধ করতে পারে না। দেখো, হ্যাঁ ফিনাইল মূলক মোটামুটি বড় আছে, কিন্তু এতটাও বড় না যে সে এটাকে প্রোটেক্ট করতে পারবে। গেট ইট? ওই আগের মতোই তোমার 6 APA সংশ্লেষণ করে পরের অংশ করে দিতে হবে। পেনিসিলিন ভিটা আবার একটু ভালো হইতে পারে, সামান্য ভালো হবে, অনেক বেশি ভালো হওয়ার কথা না। দেখো পেনিসিলিন, এটা একদম ভাঙতে পারে না আর কি। হ্যাঁ বিটা বিটা ল্যাকটাম না, মানে এটা অ্যাসিড দ্বারা হাইড্রোলাইসিস হওয়ার প্রবণতা কিছুটা কমে যায়, যেহেতু অক্সিজেনটা আছে। মানে অ্যাসিড বিয়োজনের যে প্রবণতা ছিল সেটা কিছুটা কমে যাবে। এই যে অ্যাসিড স্থিতিশীলকরণ, মানে সে অ্যাসিডের বিরুদ্ধে কিছুটা স্টেবিলিটি পাবে। তাই এটা তোমার মুখ দিয়ে গ্রহণ করতে পারবা, যেখানে তোমার পেনিসিলিন যে জি আছে সেটা তুমি মানে ইনজেকশন ইনজেকশনেই নিতে হবে। কেন রক্তের পিএইচ থাকে 7.4 আর পেটের পিএইচ থাকে 1-2 এর কাছাকাছি, বুঝতেই পারতেছো। ক্লোক্সাসিলিনটা আমি আঁকায় দেখাই নাই, কিন্তু তোমাকে মোটামুটি বোঝাই। আমার যে মেইন পেনিসিলিন ছিল সেটা ছিল এতটুকু, তাহলে অতিরিক্ত অংশটা যদি একটু খেয়াল করি, এটা অনেক বড় গ্রুপ না? সাইড চেনটা কি অনেক বড় না? হ্যাঁ তো সাইড চেনটা যেহেতু অনেক বড়, তাহলে এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা কে বলতে পারো? আমরা আগে আলোচনা করছি সাইড চেন বড় হলে কি হয়। বিটা ল্যাকটাম বা অ্যাসিড আক্রমণ করতে পারে না ওই হ্যাঁ বিটা বিটা, ল্যাকটাম। হ্যাঁ বিটাল একটা মেস, বিটাল একটা মেস, এস, এস যোগ করতে হবে। মানে যে এনজাইম বিটা ল্যাকটামকে ভাঙে তার নাম হবে বিটা ল্যাকটামেজ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরো একটা সুবিধা আছে, দেখো এখানে কতগুলা তড়িৎ ঋণাত্মক পরমাণু দেখছো? এই একটা, এই দুইটা, এই তিনটা। তার মানে কি এটা অ্যাসিড বিয়োজনের প্রবণতা কমায় দিবে। এই যে ইলেকট্রন ডেনসিটি টানতাছে, ফলে কি এখানে পাই ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, ফলে কি সে নেইবারিং গ্রুপ পার্টিসিপেট করতে পারবে না। তো ক্লোক্সাসিলিন এটা কার থেকেও ভালো? এটা তোমার অ্যামোক্সিসিলিনের থেকেও ভালো। এটা কার্যকারিতা বাড়ায়। এটা অ্যাসিডে স্থিতিশীল আর বিটা ল্যাকটামেজ প্রতিরোধী।
ফ্লুক্লোক্সাস এটা কি ইলেকট্রোফিলিসিটি বাড়ে নাকি? ইলেকট্রোফিলিসিটি বলতে মানে পানি আকর্ষীয় হয় না পানির ভিতর? পানি আকর্ষী হয় কিছুটা। এই দেখো, যেমন এই অক্সিজেনের মুক্ত জোড় আছে, হাইড্রোজেন বন্ধন করতে পারবে পানির সাথে, ঠিক আছে? ঠিক একইভাবে এই নাইট্রোজেনও পানির সাথে তোমার হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। আবার এইখানে ক্লোরিন খুব একটা করতে পারবে না। এখন দেখো, ক্লোক্সাসিলিনে আমরা যা দেখছিলাম, ক্লোক্সাসিলিনে জাস্ট একটা ফ্লোরিন এক্সট্রা যোগ হয়েছে, তার মানে কি এটা ক্লোক্সাসিলিনের থেকে বেশি পাওয়ারফুল, রাইট? কারণ এখানে আরো একটা তড়িৎ ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে। এর ফলে কি এটা অ্যাসিডকে আরো ভালোভাবে রোধ করতে পারবে। অ্যাম্পিসিলিনটা আমরা অনেক আগে বলছি, অ্যাম্পিসিলিন অনেক সমস্যাজনক, মানে তাও ভালো, পেনিসিলিন জি এর থেকে একটু ভালো। এবার তোমার কেমিক্যাল আর বায়োলজিক্যাল অ্যাসপেক্ট বলা হইতাছে এই পেনিসিলিনের। পেনিসিলিনটা কি ডিফেনাইল গ্লাইসিনের সাথে যুক্ত করা হয়, আচ্ছা এটা পরে বলা হবে। অ্যাম্পিসিলিনের বৈশিষ্ট্যটা মনে রাখতে পারো, এটা আমাদের সিলেবাস আছে। অ্যাম্পিসিলিন তোমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য যেহেতু কার্যকর্তা, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারবে। আর এটা কিভাবে কাজ করে, কোষ প্রাচীরের সংশ্লেষণ বা কোষ প্রাচীরকে সে গড়তে দেয় না। যখন তোমার মনে করো পেনিসিলিনটা এরকম স্কোয়ার, মনে করো আমি স্কোয়ার দিয়ে বুঝাইতেছি যে পেনিসিলিনের অণুটা ব্যাকটেরিয়াকে ঘিরা ফেলছে, তো সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গড়তে দিবে না, ফলে কি কোষ প্রাচীরটা সংশ্লেষিত হইতে না পারে, কোষ প্রাচীরে এরকম ফাটল বা ফাঁকা জায়গা দেখা যাবে, ফলে ব্যাকটেরিয়াটা মারা যাবে। সালফানিলামাইড যেভাবে কাজ করছিল, সালফানিলামাইড হলো ফলিক অ্যাসিডকে সংশ্লেষণ করতে দেয় নাই, এটা একটু তোমরা লিখা রাখতে পারো। সালফানিলামাইড ফলিক অ্যাসিডকে বাধা দিছিল সংশ্লেষণ হওয়া থেকে। আর আমাদের এই কি বলে পেনিসিলিন কি কে বাধা দিছে, কোষ প্রাচীর সিনথেসিসকে বাধা দিছে, কোষ প্রাচীরকে বাধা দিছে সংশ্লেষিত হওয়া থেকে। এই কারণে দুইটাই ব্যাকটেরিয়ার জন্য কাজ করে, কিন্তু একটু ভিন্ন উপায়ে। একটা এনজাইমকে বাধা দেয় আর একটা কোষের গঠনকে বাধা দেয়। এটাও দেখো সংশ্লেষণ করে কি দিয়ে, ডিএইচপি কে বাধা ছিল না? হ্যাঁ ডিএইচপি কে বাধা দিছিল। আসলে ডিএইচপি কে বাধা দেওয়ার শেষে কি সে ফলিক অ্যাসিড তৈরি হওয়াকেই বাধা দিছে। হ্যাঁ ডিএইচপি বলাটা আরো বেটার। স্টার্টিং ম্যাটেরিয়াল আগের মতোই, 6 APA বানানো দেখাইতে হবে সবসময়। তারপর কি দ্বিতীয় স্টেপ হলো 6 APA কে অ্যাসাইলেশন করবা। এখানে অ্যাসাইলেশন করবা ডিফিনাইল গ্লাইসিন দিয়ে, তাহলে তুমি অ্যাম্পিসিলিন পাওয়া যাবে। এখন কেউ যদি ডিফিনাইল গ্লাইসিনের সংকেত লিখতে চাও লিখতে পারো, হয়ে যাবে, সমস্যা নেই। অ্যাম্পিসিলিনে কি ছিল, মনে করো এই অংশটুকু এপি এর জন্য, আর এই অংশটুকুতে এরকম ছিল, এখানে একটা ফিনাইল মূলক ছিল। তাহলে এই যে এই অংশটুকু নিয়ে যে তোমার একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, সেটার নাম হবে কি ফিনাইল গ্লাইসিন, ডি ফিনাইল গ্লাইসিন। সিম্পলি জাস্ট তুমি এই অংশটাকে সি ও ওইচ দিয়া দিলে তোমার ফিনাইল গ্লাইসিন তৈরি হয়ে যাবে। মোট কথায় বলতে গেলে কি, তুমি যে সংশ্লেষণটা করতেছো, তুমি মূল যৌগটাকে দুইটা ভাগ করে দিলেই হয়ে যাবে। এই কারণে আমি তোমাদেরকে 6 APA এর প্র্যাকটিস করাইছিলাম। লাস্ট স্টেপে পিউরিফিকেশন দিয়ে দিবে, দ্যাটস ইট। অ্যামোক্সিসিলিন অলরেডি আলোচনা করে ফেলা হয়েছে, এটা দ্রুত শোষিত হয়, শুধুমাত্র এইটুক মনে রাখো। অ্যামোক্সিলিনের বিশেষত্ব কি, এটা দ্রুত শোষিত হয় কেন, এখানে দুইটা তোমার পোলার গ্রুপ আছে, তাই এটা পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পায় আর এটা দ্রুত শোষিত হয়। আরেকটা কি, এটা দীর্ঘ সময় ধরে কার্যকর হয়। এটাও কি ব্রড স্পেকট্রাম, যেহেতু এটা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভে কাজ করে।
এটাও সেম। জৈবিক গুরুত্ব মানে কি, কিভাবে এটা কাজ করে। অন্য সকল পেনিসিলিনের মতো এটাও কি কোষ প্রাচীর ভেঙে ফেলে ব্যাকটেরিয়ার। এই তো আমাদের পেনিসিলিন এই পর্যন্তই। এখন যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারো, তাহলে আর কি এখানে কিছু জিনিস ধরা যাবে। হয়তো এমনি সামনে ছোট কয়েকটা জিনিস বলা থাকে, যেমন ডি পেনিসিলামাইনের তোমার প্রস্তুতিটা আসে পরীক্ষাতে প্রায়, এটা আর কি একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। হুম। না, অ্যানিস্থেটিকটা আছে, আর হলো অ্যান্টি ক্যান্সার আছে। অ্যানিস্থেটিক ও হ্যাঁ, অ্যানিস্থেটিক তো কালকে দেখানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কালকে দেখানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। ও, এখানে সিএনএস টা পড়ানো হয়নি। সিএনএস টা ইজি আছে, এটা পড়ায় ফেলি। হ্যাঁ, এটা কোশ্চেন আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুল্যান্ট, এটা হইতেছে তোমার যে কেন্দ্রীয় স্নায়ু আছে সেটাকে উদ্দীপ্ত করে। এখন কেন্দ্রীয় স্নায়ু কোনটা, এটা আমি দেখাচ্ছি। এই যে এটা, এই যে তোমার মস্তিষ্ক থেকে শুরু করে যে তোমার নার্ভ গুলা বের হয়েছে মেরুদণ্ড দিয়া, এই পুরো সিস্টেমটার নাম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে নিচে যায়। হ্যাঁ, স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে যায়। তো এখন যে সকল যৌগ এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করতে পারে তারাই কি সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুল্যান্ট। স্টিমুল্যান্টের অর্থ আর কিছুই না, উদ্দীপ্ত করে, নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করে। স্নায়ু কোষকে সে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। কিভাবে প্রভাবিত করতে পারে, এখানে একটা মেকানিজম দেওয়া হয়েছে। যে নার্ভের মধ্যে মনে করো তোমার সিগন্যালটা আসবে, সিগন্যালটা আসার ফলে নার্ভের ভিতরের এই যে মেসেঞ্জার ছিল সেটা অন্য কোষের রিসেপ্টরে বসবে। কোষের রিসেপ্টরে বসলে দেখো রাইট সাইডে কি হয়, সেলের মধ্যে রেসপন্স দেখা যায়। এই নিউরো নিউরোট্রান্সমিটার আর হরমোনের মধ্যে পার্থক্য আসে। হুম, পার্থক্যটা তোমার খুব বেশি না, আগেও বলা হয়েছিল, তারপর একটু মনে করা দিই। হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয়, আর নিউরো ট্রান্সমিটার নার্ভ সেল থেকে। এটা নামটা দেখো তাহলেই হবে। নিউরো মানে সে নিউরন থেকে, ট্রান্সমিটার মানে সে একটা কিছু ট্রান্সফার করে, ট্রান্সমিট করে। কি ট্রান্সমিট করে? কোষের সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল। তার মানে নিউরো ট্রান্সমিটার হইতেছে নিউরনের থেকে নির্গত কিছু রাসায়নিক যৌগ, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সফার করে বা সিগন্যাল ট্রান্সফার করে। এই যে হয়ে গেল, নাম দেখে বলে ফেললাম। তো হরমোন কি করতে পারে, তোমার মস্তিষ্ক থেকে নিঃসৃত হইলেও সে পা পর্যন্ত সিগন্যাল পাঠাইতে পারে। মানে হরমোন অনেক দূর পর্যন্ত সিগন্যাল পাঠায়, কিন্তু নিউরো ট্রান্সমিটার কি একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যবর্তী দূরত্ব কভার করে, এর থেকে বেশি দূরে সে পাঠাইতে পারে না। মনে করো এই হলো একটা নিউরন, এই যে নিউরনের শেষ প্রান্ত, সে হলো দ্বিতীয় নিউরনের মধ্যবর্তী যে দূরত্ব আছে না, এইটুকু দূরত্বে সে হলো ট্রান্সমিট করতে পারে, 100 অ্যাংস্ট্রম দূরত্ব। তাহলে কি এই পার্থক্যটা আমরা লিখতে পারব না? যে লিখবো, হরমোন অনেক দূর পর্যন্ত আমাদের সিগন্যালটা বা মেসেজটা ট্রান্সফার করে, কিন্তু নিউরো ট্রান্সমিটার জাস্ট খুবই অল্প দূরত্ব এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সফার করে। এখন নিউরো ট্রান্সমিটারটা যেহেতু অল্প দূরত্বে ট্রান্সফার করে, এটা অনেক ফাস্ট, প্রচুর ফাস্ট। তোমার চোখের পাপড়ি, হ্যাঁ, তোমার চোখের পাপড়িতে কেউ আঙুল দিতে আসলে তুমি চোখ অটো বন্ধ করে ফেলো, এটা খুবই ফাস্ট, তাই না? এই
আর হরমোন একটু স্লো, একটু না অনেক স্লো, তোমার রক্ত পৌঁছাইতে যত সময় লাগবে তত। সেকেন্ড মেসেঞ্জার, হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে তো ওই পেজগুলো যাবে, মানে মানে এর আগের পেজ যেটা পড়াই ওটা স্ক্রিনশট দিতে হবে তো ওখানে ভিতর। ও আচ্ছা আচ্ছা, এটা এটা না এর আগের পেজ? হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা নাও, এর আগেরটাও লাগবে যেটাতে চিত্র ছিল। ও এটা হ্যাঁ আচ্ছা ডাউনলোড দিয়া আচ্ছা, দেখ নেয়া নেয়া ফেলে সমস্যা নাই, সময় বাঁচে যাবে। ঠিক আছে এখন পড়াই তো। এগুলা আসে আর কি, এগুলা কনসেপ্ট বোঝাটাই বেশি জরুরি। সেকেন্ড মেসেঞ্জার তো তোমাদের বলছিলাম কি করব। দেখাবো। প্রাইমারি মেসেঞ্জার হলো ডিরেক্টলি সে লিগ্যান্ডে মানে রিসেপ্টরে বসার সাথে সাথে সিগন্যালিংটা শুরু হবে। এই যদি তোমার ইটা হয়, রিসেপ্টরটা হয় এখানে, যদি তোমার এই ড্রাগটা বসে তাহলে সে ডিরেক্টলি রেসপন্স দেখাবে। কিন্তু সেকেন্ডারি মেসেঞ্জারটা কি হয়, রেসপন্স দেখাবে, কিন্তু সেকেন্ড মেসেঞ্জার তা করবে না। সেকেন্ডারি মেসেঞ্জারটা হলো প্রাইমারি মেসেঞ্জারের অপেক্ষায় বসে থাকে। মানে সেকেন্ডারি মেসেঞ্জারটাও কি একটা তোমার রিসেপ্টর, হ্যাঁ অনেকটা এরকম। এই বরাবর তোমার প্রাইমারি মেসেঞ্জারটা অ্যাক্টিভেট হলো, দেন সেটা সিগন্যাল পাঠাবে সেকেন্ডারি মেসেঞ্জারকে যে আমি অ্যাক্টিভেট হয়েছে, এখন তুমি শুরু হইতে পারো, এন্ড সে শুরু হবে। এটা অনেকটা কোম্পানির বসের মতো, কোম্পানির বস যখন কথা বলবে তখনই তার নিচের কর্মকর্তারা কাজ করবে। সেকেন্ডারি মেসেঞ্জার গুলো তোমার ঘুরে বেড়ায় কোষের মধ্যে, সে ফিক্স থাকে না। কিন্তু প্রাইমারি মেসেঞ্জার কিন্তু দেখবা তোমার কোষ প্রাচীর না প্লাজমা মেমব্রেনের মধ্যে এরকম ফিক্স থাকে, দেখছো না? আর সেকেন্ডারি মেসেঞ্জার এই যে এরকম নিচে ভাসমান অবস্থায় থাকতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে, কিন্তু আমি এটাই দেখছি। ওইটাকে ইন্ট্রাসেলুলার বলে। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে তোমার সেকেন্ডারি মেসেঞ্জারের উদাহরণ কি, সিএএমপি সাইক্লিক অ্যাডিনোসাইন মনোফসফেট একটা উদাহরণ, তারপরে ডাইঅ্যাসাইল গ্লিসারল একটা সেকেন্ডারি মেসেঞ্জারের কি উদাহরণ। এখন তোমরা চাইলে এইটার স্ক্রিনশট তুলে রাখতে পারো, এখানে 4 ধরনের লিগ্যান্ডকে একসাথে দেখানো হয়েছে, হ্যাঁ। যে তোমার লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলটা কি ছিল, এটা এরকম এমন একটা লিগ্যান্ড ছিল যেটা মানে এমন একটা রিসেপ্টর ছিল যে আয়নকে ট্রান্সফার হতে সাহায্য করে। তারপরে এই যে জি প্রোটিন লিংক, এই যে এটা হলো জি প্রোটিন। তারপর এনজাইম লিংক ছিল এরকম, আর ইন্ট্রাসেলুলার, এই যে এটা ইন্ট্রাসেলুলার, এটা সেলের ভিতরে থাকে। আয়ন চ্যানেল রিসেপ্টরটা মূলত দেখতে এইরকম, এটা পরীক্ষাতে আসে অনেক সময়, হ্যাঁ। আয়ন চ্যানেল রিসেপ্টরের মধ্যে এই যে এই দুইটা পেজ আমাদের ভালো করে পড়লে ভালো হয়। 5টা প্রোটিন ইউনিটের সমন্বয়ে গঠিত। মনে করো তোমার একটা পাইপ আছে, এই একটা পাইপ, মনে করো এই পাইপটা হলো 5টা খণ্ডে বিভক্ত, একটা দুইটা পিছনে 5টা খণ্ডে বিভক্ত, মনে করো 5টা খণ্ডই প্রোটিন খণ্ড। তো আয়ন চ্যানেল রিসেপ্টর তো আয়নকে পাস হইতে সাহায্য করে বা আয়নকে পাস হইতে দেয়। এই রিসেপ্টরে যে টানেলিংটা হয়, সেই টানেলিং এর আসে মানে চারদিকে 5টা প্রোটিন থাকে। আর অবশ্যই আয়নের ভিতরের অংশটা হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক না হলে সেটা আয়নকে নিতে পারে না। এই যে অনেকটা এইভাবে কাজ করে, চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। রেস্টিং স্টেটে বা সাধারণ অবস্থায় তোমার এই চ্যানেলটা বন্ধ থাকে, আয়ন চ্যানেলটা বন্ধ থাকে। যখন মেসেঞ্জারটা এইখানে বসে, রিসেপ্টর সাইটে বসে, দেখো মেসেঞ্জারটা বসে গেছে, তখন কি
তোমার এই চ্যানেলটা খুলে গেল, যে আয়ন চ্যানেলটা উন্মুক্ত হয়ে গেল। এখন দেখো তোমার চার্জের কি আয়নে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। জাস্ট এই চিত্রটা দিলেই যথেষ্ট। এই যে আয়ন চ্যানেল রিসেপ্টরটাকে যদি আমরা কাটি লম্বালম্বি ভাবে, এরকম 5টা অংশে বিভক্ত হইতে দেখি, আলফা, বিটা, গামা, ডেল্টা, অথবা 3টা আলফা 2টা বিটা থাকতে পারে। আর এটাকে কিভাবে আঁকাইতে হয় একটু দেখাই দিই। যদি আঁকাইতে চাও, প্রথমে মাঝখানেরটা আঁকাবা, 3টা বানাইতে হয়। রাইট সাইডে একটু উপরে দিবা, লেফট সাইডে একটু উপরে দিবা, আর পিছনে 2টা দিবা। তাহলে এইখানে এটাই কি হবে, তোমার আয়ন চ্যানেল হবে। এই যে মনে করো এই দিক দিয়ে তোমার আয়নটা প্রবাহিত হবে, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় এই চ্যানেলটা বন্ধ থাকে। মেসেঞ্জার যখন এখানে যে একটা অ্যাক্টিভ সাইট থাকবে, মনে করো এই অ্যাক্টিভ সাইডে একটা মেসেঞ্জার এসে বসলো, মেসেঞ্জার এম এসে এখানে বাইন্ড করলো। যখন মেসেঞ্জার এম বাইন্ড করবে, তখন দেখো এই যে আয়নের ফ্লো শুরু হয়েছে। এই দেখো মেসেঞ্জার প্রাথমিক অবস্থায় ছিল না, পরবর্তীতে মেসেঞ্জার আসছে, তাই গেটটা খুলে গেছে। এটা অনেকটা পাসওয়ার্ড পাসকির মতো বা চাবির মতো চিন্তা করতে পারো। সুন্দর ছিল, যদি তোমাদের সময় থাকে এটা দিতে পারো। মানে এটা হলো বেশি হাই ডেফিনিশন, বেশি ডিটেলস। ওইটা তো জাস্ট ব্লক, ওইটা রিয়েল না। কোনটা এটা? আচ্ছা, হ্যাঁ এটা দিতে পারো। তবে আমার মনে হয় আমি এটাই দিব। এটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। প্রকৃতপক্ষে এই এই চ্যানেলটা এরকম থাকে। প্রথমে এরকম এরকম থাকে, যখন তোমার এই মেসেঞ্জারটা বসে তখন এটা উল্টা হয়ে যায়। দেখো জায়গা খুলে গেছে। এইভাবে আর কি কাজ করে জিনিসটা। জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন কাপল রিসেপ্টর কি করে, এটা জি প্রোটিনকে উন্মুক্ত করে দেয়। আগে দেখছিলাম কি, সে আয়নকে উন্মুক্ত করে দেয়, আর জি প্রোটিন কাপলে প্রোটিনটা উন্মুক্ত করে দেয়। এখন জি প্রোটিন কাপল অর্থ কি, তোমার যে রিসেপ্টর আসে তার সাথে একটা জি প্রোটিন সংযুক্ত থাকবে। কাপল অর্থ কি, সংযুক্ত থাকা, আর রিসেপ্টর তো রিসেপ্টর। তার মানে রিসেপ্টরের সাথে যদি জি প্রোটিনটা সংযুক্ত অবস্থায় থাকে, সেই রিসেপ্টরের নাম জি প্রোটিন কাপল রিসেপ্টর। জিপিসিআর, দেখো জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর। কাইনেস লিংক রিসেপ্টরটা কি? এটা একটা এনজাইম রিসেপ্টর। এটা নিচের এনজাইমকে অ্যাক্টিভেট করে। যখন মেসেঞ্জারটা অ্যাক্টিভ সাইটে বসে, তখন এনজাইমটাকে সে অ্যাক্টিভেট করে। ইন্ট্রাসেলুলার রিসেপ্টর গুলা তোমার কোষের নিচে থাকে। ওটা কোষের সাথে সংযুক্ত থাকে না সেল মেমব্রেনে, বা সেটা সেল মেমব্রেনের নিচে যে জায়গা থাকে, সে জায়গায় এরকম ভাসমান অবস্থায় থাকে। অ্যাগনিস্টের উদাহরণ, কয়েকটা অ্যাগনিস্টের উদাহরণ মনে রাখো। সেদিন তো উদাহরণ খুব একটা বলি নাই। যেমন নিকোটিন একটা অ্যাগনিস্ট। নিকোটিন কার অ্যাগনিস্ট জানো? অ্যাসিটাইল কোলিনের অ্যাগনিস্ট। না, অ্যাসিটাইল কোলিনের কি, দেখতে হবে। অসুবিধা নেই, এটা লেখা হলে আমি খাতায় লিখতেছি, এখান থেকে কিছু জিনিস শর্ট ওয়েতে দিলে আমি দেখাবো নি। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। দেখো এই চিত্রটা দেখো। অ্যাগনিস্ট হলো যে রিসেপ্টরের মধ্যে বসে একটা কার্যকারিতা দেখাবে। হ্যাঁ, মনে করে অ্যাগনিস্টটা এখানে বসতে চাইতেছে, কিন্তু সে অ্যান্টাগনিস্টের কারণে ফিরা যাইতেছে। অ্যান্টাগনিস্ট ব্লক করে রাখছে রিসেপ্টরের জায়গাটা, এটাই অ্যান্টাগনিস্ট। আর অ্যাগনিস্ট কিছুই না, অ্যাগনিস্ট হলো এমন অণু যেটার সবচেয়ে কাছাকাছি গঠন আছে, আমাদের রিসেপ্টরের কাছাকাছি একটা গঠন আছে, সেটাই অ্যাগনিস্ট। হ্যাঁ, মেসেঞ্জার সব ভাই, সবচেয়ে কাছাকাছি ই আছে, গঠন আছে।
100% না হইতে পারে, 100% হলে তো সেটা দেহের ন্যাচারাল উপাদান হয়ে গেল, দেহের ন্যাচারাল উপাদান 100% গঠন বিশিষ্ট, ওই সদ্যে বলা যায়। হুম, কিন্তু অ্যান্টাগনিস্ট হচ্ছে এমন একটা, হুম, মানে সে ওই জায়গাতে বসে কোনো কাজ করবে না, কিন্তু আরেকজনকে কাজ করতেও দিবে না। হ্যাঁ ওইটাই। বন্ধু এই জিনিসটা একটু 2 মিনিটে আমার একটু repeat করো। কোন জিনিসটা? অ্যাগনিস্ট। আচ্ছা, অ্যাগনিস্ট হইতেছে এমন একটা, এমন একটা মেসেঞ্জার বা লিগ্যান্ড যেটার যেটার শেপটা খুবই কাছাকাছি থাকে এই ইয়ের সাথে, কি বলে, রিসেপ্টরের শেপের সাথে খুবই কাছাকাছি শেপ থাকে অ্যাগনিস্ট, তাই অ্যাগনিস্টটা খুব ইজিলি রিসেপ্টরে বসতে পারে। চিন্তা নাই। সহজ ভাষায় সহজ, অ্যাগনিস্ট হচ্ছে একটা লিগ্যান্ড, ওটি রিসেপ্টরের অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে রিসেপ্টরের কার্যক্ষমতা বৃদ্ধি করে। মানে রিসেপ্টরটাকে সিগন্যাল পাঠাইতে উন্মুক্ত করে দিবে। হ্যাঁ, উত্তেজিত করে সিগন্যাল পাঠাতে ইয়া করে। আর আর অ্যান্টাগনিস্ট করলে ওইটার কাজ করাকে বাধা দেবে। মানে সে আগে থেকে জায়গা দখল করে থাকবে, কিন্তু নিজে কোনো কাজ করবে না। আর স্ট্রং অ্যান্টাগনিস্ট হলো সে এত স্ট্রংলি বাইন্ড করছে যে কোনো, ওটা পুরো পার্মানেন্টলি বাইন্ড হয়ে গেছে। চিন্তা নাই, এটার জন্য আমি খাতায় লিখতেছি, এর জন্য গ্রাফ আছে, হয়তো গ্রাফটা দিয়ে দেওয়া হবে। এই যে এই ইকুয়েশন গুলা, এস কার্ভ, এস কার্ভ, সিগময়েড কার্ভ। ড্রাগ ডিসকভারিটা আজকে একটু দেখানোর কথা ছিল, হ্যাঁ আগে দেখি কতক্ষণ হয়েছে। ঠিক আছে, ড্রাগ ডিসকভারিটা দেখাইলে হয়ে যাবে। এটা চ্যাপ্টারটা খুব বড় না, মাত্র 14 পেজ, মানে আমার এখানে 14 পেজ, ওইখানে আবার একটু বেশি আছে। ড্রাগ ড্রাগ ডিসকভারির কি ডায়াগ্রাম আছে? এই যে দেখো ডায়াগ্রাম, ওটা আমরা বলবো জাস্ট যে অংশটা নতুন সেটা বলবো। ড্রাগ ডিসকভারির শুরুতে আমার একটা লিড কম্পাউন্ড বের করতে হয়, মানে মোটামুটি ভাবে এমন একটা যৌগকে খুঁজে বের করতে হয় যেটা আমার রোগের জন্য কাজ করে। 100% কাজ না করলেও হবে, 20% কাজ করলেও হয়, মানে মোটামুটি একটা কার্যকর ওষুধ বা যৌগ খুঁজে বাই করতে হবে, সেই যৌগটাকে বলা হবে লিড কম্পাউন্ড। যেমন ধরো সালফার ড্রাগ, সালফার ড্রাগের লিড কম্পাউন্ড কে ছিল? সর্বপ্রথম যে সালফার ড্রাগটা ছিল সালফানিলামাইড, তাহলে সালফানিলামাইডটা আমাদের লিড কম্পাউন্ড হবে। লিড মানে শুরু, তোমার শুরুর একটা কম্পাউন্ড নিতে হবে। তো পরবর্তীতে কি করতে হবে, তোমার লিড কম্পাউন্ডটা তো সবচেয়ে ভালো হবে না, সেটাকে উন্নত করতে হয়। সে উন্নতটাই কি ডেভেলপমেন্ট, তাই না? ডিসকভারি হলো তুমি মাত্র খুঁজা বের করছো যে ওষুধটা কাজ করে, সালফানিলামাইডকে মাত্র খুঁজা বের করা হয়েছে, ধরো কথার কথা যে এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তারপর ডিজাইন করবে, আচ্ছা আমরা সালফানিলামাইডের একটা ডিজাইন করি যে এখানে কি কি চেঞ্জ করা যায়। তারপর সেটা পরবর্তীতে আরো ডেভেলপ করা হবে যেন সালফানিলামাইডের কার্যকারিতা বাড়ে। আমরা দেখছি কার্যকারিতা বাড়ানো যায়, বিভিন্ন রকম হেটারোসাইক্লিক রিং যোগ করলে কি হয়, কার্যকারিতা বৃদ্ধি পায়। কেমোথেরাপিউটিক ইন্ডেক্স, এটা হয়তো 1 মার্কের জন্য জানতে চাইতে পারে, তো এটা জাস্ট ইকুয়েশন দিয়ে দিবা, মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম টলারেটেড ডোজ, জাস্ট এইভাবে দেয়া দিলে হবে, একটা স্ক্রিনশট রাখতে পারো। থেরাপিউটিক ইন্ডেক্স মানে এটা কতটুকু কার্যকর হয় তার ইন্ডেক্স, সেটা তোমার LD50 ডিভাইডেড বাই ED50, ঠিক আছে? TI, থেরাপিউটিক ইন্ডেক্সের যে সূত্র হয় সেটা হলো LD50 ডিভাইডেড বাই ED50। LD50 হলো যে মাত্রায় ওষুধ প্রয়োগ করলে 50% সদস্য, 50% পপুলেশন মারা যায় অ্যানিমেলে, অ্যানিমেল স্যাম্পল থেকে, সেটা হলো লিথাল ডোজ 50। আর ED50 হলো সেই পরিমাণ ড্রাগ, যে পরিমাণ ড্রাগে 50% সদস্যর কার্যকর যে ইটা আছে, কি বলে, ইফেক্ট, 50% সদস্য। হ্যাঁ উপরেরটা হলো সিসিআই আর এটা হলো টিআই। হ্যাঁ টিআই, এটা জাস্ট দেয়া দিলে হবে, অনেক বেশি ব্যাখ্যা করতে হবে না। একই সঙ্গে
না, একটু আলাদা তো সমীকরণটা। ওইটা মিনিমাম কিউরেটিভ ডোজ, ম্যাক্সিমাম টলারেটেড ডোজ। এখন ড্রাগ ডিসকভারি, আমরা সর্বপ্রথম একটা অজানা ড্রাগকে খুঁজে বের করব, লিড কম্পাউন্ড খুঁজে বের করব। আমরা একটা নির্দিষ্ট রোগ দেখব, সেই রোগটার জন্য আমরা একটা টার্গেট ড্রাগ খুঁজবো বা নির্বাচন করব, সেই টার্গেট ড্রাগকে বায়ো অ্যাসেসি করব। আমি জানি না এটা কি, অসুবিধা নেই, এটা দিয়ে দেওয়া যাবে, কি বলে, পিডিএফটা দিয়ে দেওয়া যাবে যদি তোমরা পড়তে চাও, অথবা আমার ওই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। তুমি একটা লিড, দিয়ে দাও, এটা তো মানে আসতে দেখলাম হুম, থাকতে পারে। তুমি লিড কম্পাউন্ড খুঁজে যাওয়ার পর তোমার ড্রাগটা ডিজাইন করতে হবে। মনে করো তুমি সালফানিলামাইড পাইছো, এখন তুমি দেখবা সালফানিলামাইডের এসএআর কি, হুম, তার ফার্মাকোফোর কি। ফার্মাকোফোর বলতে কোন অংশটা কার সাথে বাইন্ড করবে, কোন রিসেপ্টরের সাথে যুক্ত হবে, সেই সংক্রান্ত একটা তথ্য। তারপর সেই টার্গেট রিসেপ্টর টার্গেট গুলার ইন্টারাকশন ইমপ্রুভ করব, তারপর ফার্মাকো কাইনেটিক বৈশিষ্ট্য ইমপ্রুভ করব। এরপরে আমরা ড্রাগকে ডেভেলপ করতে পারবো। এই লিড ড্রাগের সোর্স হিসেবে আমরা উদ্ভিদ সোর্স, তারপরে অণুজীব, প্রাণী, সামুদ্রিক উৎস, তারপর বিভিন্ন ভেনম, সাপের বিষ, টক্সিন, এগুলা ব্যবহার করে কি আমাদের প্রাথমিক অবস্থার ওষুধটা আবিষ্কার করতে পারি। আইসো স্টার, এটা মনে হয় আসে, আইসো স্টার, বায়ো আইসো স্টার, এটা একটু দেখে রাখো। আইসো স্টার হলো সেই মূলকগুলা বা সেই মইটিগুলা যাদের শেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা সমান হয়। দেখো, সালফার হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 7, NH2 শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 7, CH3 শেষ শক্তি স্তরেও কি ইলেকট্রন সংখ্যা 7, আবার OH এর শেষ শক্তি স্তরেও কি ইলেকট্রন সংখ্যা 7। তাই থাইওল, তারপরে NH2, মিথাইল, হাইড্রোক্সিল, এই সবগুলা গ্রুপ কি একটা আরেকটার আইসোস্টার। আবার দেখো, মিথিলিন গ্রুপ আর অক্সিজেন, এই দুইটা শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সেম, 6 করে। তো বায়ো আইসোস্টার আবার একটু একটু আলাদা। বায়ো আইসোস্টার হইতেছে তুমি একটা মূলককে চেঞ্জ করবা, তুমি একটা কার্যকরী মূলককে যদি অন্য আরেকটা কার্যকরী মূলক দিয়ে চেঞ্জ করার পরও সেটা একই রকম কার্যকারিতা দেখায় ওষুধ হিসেবে, তাহলে ওই কার্যকর মূলক দুইটাকে বায়ো আইসোস্টার বলে। যেমন আমরা ইতে দেখছিলাম, কি বলে, ইগো নাইনে এরকম একটা স্ট্রাকচার দেখছিলাম, হ্যাঁ একটু জাস্ট ইগো নাইনে এরকম দেখছি, অনেক চিকন হয়ে যায়, পুরাটা আঁকাইলাম না, এই অংশটুকু তোমরা জানো। এখানে কি ছিল আর এখানে কি ছিল, এখানে ছিল COOH ছিল না, আর আমার কোকেনে ছিল কি COOME ছিল না, ছিল কি? তাহলে দেখো, কার্বক্সিলিক মূলক থাকার কারণে, হ্যাঁ, কার্বক্সিলিক মূলক থাকার কারণেও সেটা অ্যানেস্থেটিক হিসেবে কাজ করছে, আবার মিথাইল কার্বক্সিলেট বা অ্যাস্টার হিসেবে থাকার কারণেও সেটার কার্যকারিতায় চেঞ্জ হয় নাই। মোট কথা আমি বুঝাইতে চাইতেছি কি, মূলক আলাদা হয়েছে, কার্যকরী মূলক আলাদা হয়েছে, কিন্তু তারপরে এদের কার্যকারিতা বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয় নাই। তাহলে কি কার্বক্সিলিক অ্যাসিড মূলক আর COOME বা মিথাইল অ্যাস্টার মূলকটাও কি দুইজন বায়ো আইসোস্টার। বায়ো মানে বায়োলজিক্যালি সেম, বায়ো আইসো মানে বায়োলজিক্যালি সেম, আর স্টার হচ্ছে হলো সমানকে বোঝাইতে ব্যবহার করা হয়েছে। কনফরমেশন তুমি জানো, কনফরমেশন চেঞ্জ হওয়ার কারণে ওষুধের কার্যকারিতায় চেঞ্জ দেখা যায়। কনফরমেশন কিছুই না, তোমার একক বন্ধনের ঘূর্ণনের ফলে দুইটা কার্যকরী মূলকের অবস্থান বিভিন্ন জায়গায় হয়। তাই সিন আর অ্যান্টি, এই দুইটা কনফরমেশনের তোমার কার্যকারিতা একটু ভিন্ন হয়। স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ অনেকবার বলা হয়েছে, তারপর আরেকবার হালকা করে বলে দিই। তুমি একটা যৌগ নেবা, যৌগ নিয়ে বলবা কি যে এই ফিনাইল পার্টটা কি কাজ করে, হ্যাঁ এই হাইড্রোক্সিল পার্টটা কি কাজ করে, তারপরে সেটা অ্যামাইড পার্টটা কি কাজ করে। এই যে স্ট্রাকচারের বিভিন্ন অংশ বিভিন্ন রকম কার্যকারিতা দেখায়, এই সম্পর্কটাই হচ্ছে কি স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ।
কার্যকারিতাটা অবশ্যই। আলফা টার্গেট যদি বলে তাহলে তো দুইটা তিনটা দিলে হবে না আলফা টার্গেট? হ্যাঁ, যেমন মনে করো এস আছেই তো তোমার তিনটা। তোমার আছে কি একটা অ্যামিনো মুক্ত অ্যামিনো গ্রুপ, একটা ফিনাইল রিং আছে মাঝখানে অ্যারোমেটিক চক্র, আর একটা সালফোনামাইড গ্রুপ আছে। এই তিনটার ব্যাখ্যা দিয়ে দিবা। সালফোনামাইড দিলাম, তারপরে সালফোনাইড, ইউরিয়া, এগুলা দিয়ে হুম, হয়ে যাবে। কিউএসএআর, কিউএসএআরটা কি করে তোমার স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপের মধ্যে একটা সমীকরণ প্রতিপাদন করে, যে তোমার হাইড্রক্সিল মূলকের সাথে কার্যকারিতার একটা সমীকরণ দিল, মনে করো সামহাট, ধরো আহ, এটা একটা এমনি জাস্ট দেখানোর জন্য, মনে করো তার একটা সমীকরণ পাইছে হাইড্রক্সিলের কনসেন্ট্রেশন এর সাথে তোমার যে অ্যাক্টিভিটি আছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, এরা দুজন সমানুপাতিক একটা সম্পর্ক তৈরি করছে। এটা সমান সমান দিলে দেখা গেছে কি কে স্কোয়ার এ প্লাস সি টাইপের একটা সম্পর্ক পাওয়া গেছে, জাস্ট এমনি বোঝানোর জন্য। কিউএসএআর করে কি এরকম কোয়ান্টিটেটিভ কিছু অ্যানালাইসিস করে, যে এক্স্যাক্টলি কত পার্সেন্ট অ্যাক্টিভিটি দেখাবে। ওই যে উপরে উপরে আমরা বলছিলাম না সিওওএইচ আর কি সিওও মিথাইল, তো কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অ্যাক্টিভিটি বলবে কি এই কার্বক্সিলিক মূলকের জন্য তোমার মনে করো N1% বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে, আর COOM এর জন্য N2% বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে। আমরা জানি N2 বড় হয় N1, মানে এই অ্যাস্টারের যে পাওয়ারটা হয় সেটা কার্বক্সিলিকের থেকে বেশি, আগে দেখে আসছি। তাহলে এটাও শেষ। সিএনএসটা কি অল্প একটু বলছিলাম। অ্যামফেটামিনটা কি? এম মানে কি অ্যামিন, আমরা উপরেই দেখছিলাম। অ্যাম্পিসিলিনে এম দিয়ে কি বুঝছিলাম? অ্যামিন বুঝছিলাম। এম ফে মানে হলো ফিনাইল, আর শেষে একটা অ্যামফেটামিন। আচ্ছা, তাহলে এটা আঁকাবা কিভাবে? তুমি প্রথমে একটা অ্যামিনো মূলক আঁকা ফেলবা, দেন তুমি 1 কার্বন 2 কার্বন দিবা, তারপর একটা ফিনাইল মূলক দিয়ে দিবা, আর নিচে একটা মিথাইল দিবা। এটাই অ্যামফেটামিন। আলফা মিথাইল বিটা ফিনাইল অ্যামিন। দেখো যেভাবে আমি এটা মনে রাখার তৈরি করছি, আলফা মিথাইল বিটা ফিনাইল অ্যামিন, অথবা 1 মিথাইল 2 ফিনাইল অ্যামিন। এই দেখো 1 মিথাইল 2 ফিনাইল অ্যামিন, এভাবেও মনে রাখতে পারবা যদি চাও। এখন অ্যামফেটামিনের সাথে সাথে তোমার আরো তিনটা জিনিস থাকে, স্ট্রিকিনাইন, গ্লুসিন। এগুলা জাস্ট একটু বৈশিষ্ট্য পড়লেই হয়ে যায়। জাস্ট অ্যামফেটামিনের বৈশিষ্ট্যটা আমি বলি, এটা যেহেতু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। অ্যামফেটামিনের রাসায়নিক গুরুত্ব কি? এটার মধ্যে রাসায়নিক গুরুত্ব না, অ্যাসপেক্ট মানে হলো দিক, বিভিন্ন দিক। রাসায়নিক যে গঠনটা আছে সেই গঠনের মধ্যে অ্যারোমেটিক রিং থাকে, আর একটা অ্যামাইন গ্রুপ থাকে, একটা মিথাইল গ্রুপও থাকে, এটাই কিন্তু কি ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ বইলা ফেলতাছো। দেখো অ্যামফেটামিন পানিতে আর জৈব দ্রাবকে উচ্চ মাত্রায় দ্রবীভূত হয়। এখন এটা দেখা বলো কোন অংশের জন্য এই অ্যামফেটামিন যৌগটা পানিতে দ্রবীভূত হবে, আর কোন অংশের জন্য সে জৈব দ্রাবকে দ্রবীভূত হবে? যে কোনো একজন বলো। অ্যামিনের জন্য হলো পানিতে। হ্যাঁ ঠিক আছে, অ্যামিনের জন্য পানিতে, সে পানির সাথে হাইড্রোজেন বন্ডিং গঠন করবে। হুম, জৈব দ্রাবকে, যেমন মনে করো ইথার, সেই ইথারের সাথে দ্রবীভূত হইতে পারবে। আবার এই মিথাইল অংশটাও তো সে জৈব দ্রাবকে দ্রবীভূত হইতে সাহায্য করবে। এই কারণে এই যৌগটা অনেক পাওয়ারফুল। এটা একটা এটা একটা ড্রাগ হিসেবে ব্যবহার করতো ড্রাগ অ্যাডিক্টরা, এটা ব্যান। এর গঠনটা সবকিছু বলে দিই। হ্যাঁ, তোমার কিছুই মনে রাখা লাগতেছে না কাইন্ড অফ, জাস্ট একটা জিনিস মনে রাখা লাগতেছে, এই যৌগটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, এটা মনে রাখলেই হয়ে যাবে। আর ব্যাখ্যা তো এটা দেখেই বলা যাইতেছে।
আচ্ছা, তাহলে আমি তোমাদের এই জিনিসটা আরেকটু চ্যালেঞ্জিং করি। ধরো এখানে একটা হাইড্রোজেন সরে একটা অ্যালকাইল গ্রুপ দেওয়া হলো, এখন এটা কার্যকারিতা বাড়লো না কমলো? কমলো। হ্যাঁ, একটু কারণটা বলো। কারণ তখন এটা চর্বি যদি এতে বেশি দ্রবণীয় হবে আর পানিতে কম দ্রবণীয় হবে, হ্যাঁ, এই পানি। কারণে। ঠিক আছে, আর অন্য কেউ অন্য কিছু বলতে চাও? সে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরছে, হ্যাঁ, যে এটার দ্রবণীয়তা এতটাই কমা যাবে যে এটা অতটা ইফেক্টিভ থাকবে না। তবে হ্যাঁ, এটা যদি তোমার ইনজেকশন দিয়ে পুশ করা যায় জায়গা মতো, যে জায়গায় পুশ করবে সে জায়গায় অতিমাত্রায়, এটা যদি চর্বির মধ্যে পুশ করা যায় সাবকিউটিনিয়াস ওয়েতে, সাবকিউটিনিয়াস মানে হলো চর্বির লেয়ারে, তাহলে এটা প্রচুর মাত্রায় শোষিত হতে পারবে। এটা আবার ব্রেনের ভিতরে খুব বেশি ঢুকতে পারবে। ওই স্ট্রাকচারটা যে বললাম, এই স্ট্রাকচারের একটা ইম্পর্টেন্ট ফিচার হইতাছে এটা তোমার ব্রেইনের ভিতরে, ব্রেইন সেলের ভিতরে যাইতে পারে। ব্রেন তো অনেক চর্বি সংবলিত একটা স্ট্রাকচার বা লিপিড সংবলিত স্ট্রাকচার, তাই এটা ব্রেইন সেলের মধ্যে প্রচুর ক্রিয়া করে, তাই এটাকে অনেকে ড্রাগ হিসেবে ব্যবহার করতো আগে। এটা ব্যান এক হিসেবে। তো মিথ্যামফেটামিন আমি যে এইমাত্র বললাম, ওই যে কে যেন বললো, সৌমিক বলল, এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম, হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা তৈরি হলো না, এটা একটা অফিসিয়াল ড্রাগ। ড্রাগটার নাম হলো ক্রিস্টাল মেথ। ক্রিস্টাল মেথ। এটা কি ওয়েব সিরিজ ব্রেকিং ব্যাড, ওখানে কি এটা বানাইছিল? আরেকবার বলবা? ব্রেকিং ব্যাড এই ওয়েব সিরিজটা দেখছো? না রে ভাই, ব্রেকিং ব্যাক ওয়েব সিরিজটা দেখি নাই, তবে আমি জানি অনেক আগে থেকে এই ক্রিস্টাল মেথ তোমার ইয়ের মধ্যে থাকে, ইয়াবার মধ্যে থাকে, ইয়াবার মধ্যে ক্যাফিন আর ক্রিস্টাল মেথের একটা কম্বিনেশন থাকে। হ্যাঁ, তুমি ঠিক বলছো যে এটা পানিতে দ্রবণীয়তা কমে যাবে, বাট এটা যদি একবার ফ্যাট সেল পর্যন্ত পৌঁছাইতে পারে, এটা প্রচুর মাত্রায় শোষিত হতে সাহায্য করবে। কারণ দেখো, এখানে একটা, দুইটা, তিনটা লিপোফিলিক গ্রুপ আছে, তার মানে এটা প্রচুর মাত্রায় শোষিত হয় দেহের মধ্যে। আর ক্যাফিন দিলে লোকটা প্রচুর সজাগ থাকে। তাই যে আবার কম্বিনেশনটা আছে সেটা হলো, কোন দেশে মিয়ানমারে ড্রাইভাররা খায় যেন সারা রাত সারাদিন 24 ঘন্টা সে অ্যালার্ট থাকতে পারে, কিন্তু এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। পরীক্ষার আগে কি ঢুকতে হবে? আহ, মারা গেলে কর্তৃপক্ষ দায়ী না। হ্যাঁ, আমরা তো 4 ঘন্টার জন্য চাঙ্গা থাকবো, মারা যাবো। অ্যামফেটামিন একটা গুরুত্বপূর্ণ রোগের জন্য ব্যবহার করা হয়, এটা একটু মুখস্থ। এডিএইচডি। এডিএইচডি, অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এর মানে কি, কিছু কিছু মানুষের সমস্যা আছে, তার অ্যাটেনশন থাকে না, অ্যাটেনশন বারে বারে হারায় যায়, হারায় যাওয়াকে বলে ডিফিসিয়েন্ট। হাইপার অ্যাক্টিভিটি মানে তার ব্রেন এত মাত্রায় চিন্তা করে, এত অ্যাক্টিভ যে সে বারে বারে ভুলা যায় যে সে কি করতেছে, সে একটা কাজ থেকে আরেকটা কাজের দিকে মন দেয়। তো এই এডিএইচডি নামের যে রোগ আছে, এটা অ্যামফেটামিন দিয়ে কাইন্ড অফ এক সময় দেখানো হতো। এটা কি কাজ করতো? কাজ করতো, কিন্তু অনেক ক্ষতিকারক প্রভাব আছে। এটার ক্ষতিকর প্রভাবের মধ্যে এটা তোমার রক্তচাপ অনেক বাড়ায় দেয়, হ্যাঁ, মনোযোগ বাড়ায় দেয়। দেখো, এডিএইচডি তে কি তার মনোযোগের মারাত্মক ঘাটতি, কিন্তু অ্যামফেটামিন মনোযোগ বাড়ায় দেয় কিভাবে, সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। কার অ্যাগনিস্ট হিসেবে জানো? অ্যাসিটাইল কোলিনের সাথে। অ্যাসিটাইল কোলিনের গঠনটা তোমরা দেখতে চাও? তোমাদের দেখা দিই অ্যাসিটাইল কোলিনের গঠনটা কিরকম। তো ক্লাস কি শেষে পড়ছে? আমার কাজ আছে তো, আচ্ছা ঠিক আছে, যাই হোক, বাজার করতে যাওয়া লাগবে। এটা হলো অ্যাসিটাইল কোলিনের গঠন। দেখো, অ্যাসিটাইল কোলিনের গঠন আর অ্যামফেটামিনের গঠন অনেকটা কাছাকাছি, তাই না? জাস্ট এই অংশটা যদি ইগনোর করো, এই কারণে মনে করো অ্যাসিটাইল কোলিনের অ্যাগনিস্ট হইতাছে তোমার অ্যামফেটামিন।
অ্যাগনিস্ট সবসময় বাহির থেকে প্রয়োগ করা হয়, এটা একটা ওষুধ হইতে পারে বা অন্য যে কোনো উপাদান হইতে পারে। এই যে এই চারটা পড়া ফেললে তোমরা, তাহলে স্ট্রিকিনাইন, ব্রুসিন আর অ্যামফেটামিন এই তিনটার তুলনা পাওয়া যাবে, এটা পড়লেই হবে। উপরে এই কথাগুলাই বলা হয়েছে, জাস্ট এই তুলনামূলক চারটা পড়া ফেলবা। তারপর কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকে আর ডায়াজিপিএম, অক্সাজিপিএম থাকে, এটা পরবর্তী দিন দেখানো যাবে। তারপর শেষ, এই যে শেষ। তারপর শেষে কিছু কোশ্চেন দেওয়া আছে, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, বলো। মানে অ্যাসিটাইলিন কোলিন যেটা সম্পর্কে বললে, আমাদের বডিতে ন্যাচারাল ভাবে তৈরি হয় এটা না?